গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছে আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস দুই দুয়ারি। পড়ছি এর দ্বিতীয় ও শেষ পর্ব। গাড়ি এসে মৌচাকে শালবনের কাছে থামল। মন্টু ক্ষীণস্বরে বলল, ব্রাদার নামুন। লোকটা নামল, হাসি মুখেই নামল। ব্রাদার, আপনার হাতে এটা কি বই? ডিকশনারি। ডিকশনারি নিয়ে ঘোরাঘুরি করছেন? ব্যাপার কি? ডিকশনারিটা মুখস্থ করে ফেলেছি, চর্চার ব্যাপার তো, চর্চা না থাকলে ভুলে যাব, এই জন্যে সঙ্গে সঙ্গে রাখি, সময় পেলেই পাতা উল্টাই। সত্যি মুখস্থ করে ফেলেছেন? হ্যাঁ। বলেন কি ব্রাদার, আপনি তো মহাকাবিল লোক। দেখি ডিকশনারিটা দিন তো আমার হাতে। লোকটা ডিকশনারি মন্টুর হাতে তুলে দিল। মন্টু পাতা উল্টে বলল, বলুন তো মিড মানে কি? মিড শব্দটার মানে হল পারিশ্রমিক। গুড, হয়েছে। এখন বলুন মেলানিন মানে কি? মেলানিন হচ্ছে কৃষ্ণকায় জাতির চুলের ও ত্বকের কৃষ্ণবর্ণ। ভেরি গুড। এবার বলুন শেরাটন মানে কি? শেরাটন হচ্ছে অষ্টাদশ শতাব্দীর আসবাবপত্রের অনাড়ম্বর নির্মাণশৈলী। হয়েছে। আমি তো জানতাম শেরাটন হোটেলের নাম। ব্রাদার, আপনি তো কাবিল আদমি। কাবিল আদমি ব্যাপারটা কি? কাবিল আদমি হল গ্রেট ম্যান। আপনার বয়স অল্প, আর একটু বেশি বয়স হলে আপনার পা ছুঁয়ে সালাম করে ফেলতাম। অনেস্ট। আপনি তো ব্রাদার সুপারম্যান। আসুন এই গাছটার নিচে বসি, ব্রাদারলি কিছু কথাবার্তা বলি। দুজনে গাছের নিচে বসল। মন্টু বলল, সঙ্গে চা থাকলে ভালো হতো, গাছের নিচে বসে চা খেতাম, গ্রেট মিস্টেক হয়ে গেছে। লোকটা বলল, আপনি কি আমাকে এখানে রেখে যেতে এসেছেন? আরে না, কি যে বলেন, আপনাকে খামাখা এখানে রেখে যাব কেন? আপনি বিড়াল হলে একটা কথা ছিল। আমি আবার বিড়াল ফেলে দিয়ে আসার ব্যাপারে এক্সপার্ট। বিড়াল কিভাবে ফেলে দিয়ে আসতে হয় জানেন? না। একটা বস্তায় ভরতে হয়, বস্তার ভিতর নিতে হয় কর্পূর, যাতে কর্পূরের গন্ধে অন্য সব গন্ধ ঢাকা পড়ে যায়। অনেক দূরে নিয়ে বস্তার মুখ খুলতে হয়। বস্তার মুখ খুলবার আগে বস্তাটা ঝ করে ঘোরাতে হয়, যাতে বিড়ালের দিগ্ভ্রম হয়। অনেক কায়দাকানুন দেখি। হ্যাঁ, অনেক। তারপরেও বিড়াল গন্ধ শুকে শুকে বাসায় চলে আসে, দরজার বাইরে দাঁড়িয়ে মিউ মিউ করে ডাকে। মনটা খুব খারাপ হয় ভাই সাব। আহা, বেচারা কত দূর থেকে হাঁটতে হাঁটতে এসেছে। মন খারাপ হলেও কিছু করার নেই। আবার বস্তায় ভরে ফেলে দিয়ে আসতে হয় আরও দূরে, আবারও চলে আসে, দরজার সামনে দাঁড়িয়ে মিউ মিউ করে। লোকটি নিচু গলায় বলল, বিড়াল মিউ মিউ করে যে কথাগুলি বলে, তা যদি মানুষ বুঝত, তাহলে তাকে কোনোদিন ফেলে দিয়ে আসত না। বিড়াল কি বলে? বিড়াল কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাকে অনেক দূরে ফেলে দিয়ে এসেছিলে, আশ্রয় এবং খাদ্যের সন্ধানে আমি অন্য কোথাও যেতে পারতাম, তা যাইনি, তোমার কাছেই ফিরে এসেছি। অনেক কষ্টে ফিরেছি। কেন জানো? তোমার প্রতি ভালোবাসার জন্যে। এই ভালোবাসা পশুর ভালোবাসা হলেও ভালোবাসা। এর অমর্যাদা করো না, তুমি আমাকে গ্রহণ করো। আপনাকে এসব কি বলেছে? কেউ বলেনি, আমি অনুমান করেছি। ভাই, এই দেখেন, আমার চোখে পানি এসে গেছে। আমি আবার হাইলি ইমোশনাল লোক, অল্পতেই আমার চোখে পানি এসে যায়। টিভির বাংলা সিনেমা যতবার দেখি ততবার কাঁদি। সবাই হাসাহাসি করে। সিনেমা দেখা ছেড়ে দিলাম এই কারণে। মানুষ হয়ে জন্মানোর অনেক যন্ত্রণা। কারেক্ট কথা বলেছেন ভাই। এর চেয়ে গাছ হয়ে জন্মানো ভালো ছিল। মাঝে মাঝে গাছ হয়ে যেতে ইচ্ছা করে। হাসবেন না ভাই, সত্যি বলছি। গাছ হওয়া তো খুব সহজ। খুব সহজ? কি বলছেন আপনি? হ্যাঁ, খুব সহজ। গভীর বনের মাঝামাঝি একটা ফাঁকা জায়গায় দুহাত উপরে তুলে দাঁড়িয়ে থাকতে হয়। গায়ে কোনো কাপড় থাকবে না। মাথায় রোদ পড়বে, বৃষ্টি পড়বে, রাতে চাঁদের আলো পড়বে। আস্তে আস্তে শরীরটা গাছের মতো হয়ে যেতে থাকবে। প্রথম দিকে ক্ষুধা তৃষ্ণা হবে, আস্তে আস্তে কমে যাবে। রোদে পুড়ে গায়ের চামড়া শক্ত হতে থাকবে, পায়ের তলা দিয়ে শিকড় বেরোবে। সত্যি বলছেন নাকি ভাই? হ্যাঁ, সত্যি। কতদিন লাগে? কারো জন্য খুব অল্প দিন লাগে, আবার কারো জন্যে দীর্ঘ সময় লাগে। আমার কতদিন লাগবে বলে মনে হয়? বুঝতে পারছি না, আপনার ইচ্ছা শক্তির উপর নির্ভর করছে। ট্রাই করে দেখতে ইচ্ছা হচ্ছে। দেখুন না, পুরোপুরি নগ্ন না হয়ে যদি একটা আন্ডারওয়্যার থাকে তাতে অসুবিধা হবে? না, তবে পুরোপুরি নগ্ন হতে অসুবিধা কি?
কেউ তো দেখছে না। সেটাও সত্যি। আচ্ছা ভাই, আপনি অনেস্টলি বলুন তো, আমি কি দেখব চেষ্টা করে? দেখুন, অন্তত একদিন এবং এক রাত দেখুন। যদি দেখছেন পারছেন না, বাসা চলে আসবেন। মন্টুর ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগল। সে নিজের ভেতর অন্য এক ধরনের উত্তেজনা অনুভব করছে। সে গাঢ় স্বরে বলল, ব্রাদার, একটা কথা। বলুন। আপনি এক কাজ করুন, গাড়ি নিয়ে চলে যান। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। আমার কথা জিজ্ঞেস করলে বলবেন আমি থেকে গেছি। কি জন্যে সেটা বলবেন না, ওরা হাসাহাসি করতে পারে। জি আচ্ছা, বলবো না। লোকটা বাসায় ফিরল বিকেল 5টায়। সে সরাসরি বাসায় আসেনি, গাড়ি নিয়ে সারা শহর ঘুরেছে। ড্রাইভার বিরক্ত হলেও কিছু বলেনি। মতিন সাহেব বারান্দায় বসে চা খাচ্ছিলেন। তিনি লোকটাকে গাড়ি থেকে নামতে দেখে বিস্মিত হলেন। লোকটি বলল, ফিরতে খানিকটা দেরি করলাম, গাড়ি নিয়ে খুব ঘুরেছি, আশা করি কিছু মনে করবেন না। মন্টু? মন্টু কোথায়? উনি মোচাকে থেকে গেলেন, আমাকে পাঠিয়ে দিলেন। মতিন সাহেব কি বলবেন ভেবে পেলেন না। লোকটি গুনগুন করতে করতে নিজের ঘরের দিকে এগুচ্ছে। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনো প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। সুরমাকে নিয়ে আজ চোখের ডাক্তারের কাছে যাওয়ার কথা। মতিন সাহেব কোনো উৎসাহ বোধ করছেন না। তার ভেতর এক ধরনের অস্বস্তি বোধ হচ্ছে। তার মন বলছে লোকটিকে তাড়িয়ে দিতে হবে, অতি দ্রুত তাড়িয়ে দিতে হবে। দুটি খাট পাশাপাশি, হরিপ্রসন্নবাবু এক খাটে, অন্য খাটে মিস্টার আগস্ট। রাত প্রায় 10টা বাজে। কাজের মেয়ে ঘরেই রাতের খাবার দিয়ে গিয়েছিল। খাওয়া শেষ হয়েছে। হরিবাবু কিছুই প্রায় খেতে পারেননি। সন্ধ্যা থেকেই তার শ্বাসকষ্ট হচ্ছে, এখন বেশ বেড়েছে। তার মনে হচ্ছে নিঃশ্বাস ঠিকই নিতে পারছেন, ফেলতে পারছেন না। ফুসফুসে বাতাস ক্রমেই জমা হচ্ছে। মিস্টার আগস্ট বলল, ভাই, আপনার শরীরটা কি খারাপ? হরিবাবু হ্যাঁ সূচক মাথা নাড়লেন। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? লুডু খেলবেন? মিতুর লুডু সেটটা আমার কাছে আছে। হরিবাবু বিস্মিত হয়ে বললেন, লুডু? হ্যাঁ, লুডু, সাপ লুডু। এই খেলায় এক ধরনের উত্তেজনা আছে। উত্তেজনার কারণে শারীরিক কষ্ট অনেকটা কমে যাবে। খেলবেন? না। খেলে দেখুন, ভালো না লাগলে বন্ধ করে দেবেন। হরিবাবু অবাক হয়ে দেখলেন লোকটা লুডু বোর্ড বেলে ধরেছে। পাগল নাকি লোকটা? তিনি শুনেছেন লোকটা গাড়ির ধাক্কা খেয়ে রাস্তায় পড়েছিল, স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে, মাথাও যে খারাপ হয়ে গেছে সে কথা কেউ তাকে বলেনি। তাই খেলবেন? নিন, আপনি প্রথম দান দিন। সাপলুডুর নিয়ম জানেন তো? এক না উঠলে ঘুটি ঘর থেকে বেরোবে না। আমি খেলব না। আপনার দানগুলি আমি চেলে দেব, আপনাকে কষ্ট করতে হবে না। না, আমার শরীর ভালো না। তাহলে তো আমাকে একা একাই খেলতে হয়। হরিবাবু শুয়ে পড়লেন। কাজের মেয়েটা মশারি খাটিয়ে দিয়ে গিয়েছে। ঘরে বাতি জ্বলছে, সেই বাতির আলো চোখে লাগছে। পাশের খাটে বসে লোকটা খটখট শব্দে লুডুর দান ফেলছে। হরিবাবু বললেন, বাতিটা নেভাবেন? চোখে আলো লাগছে। ও আচ্ছা আচ্ছা, নিভিয়ে দিচ্ছি, আপনি ঘুমানোর চেষ্টা করুন। লোকটা বাতি নিভিয়ে বাইরে বেরোতেই ঝমঝম শব্দে বৃষ্টি পড়তে লাগল। হরিবাবুর তন্দ্রার মতো এসে গেল। সঙ্গে সঙ্গে তন্দ্রাও কেটে গেল। তিনি বিছানায় উঠে বসলেন, কারণ অনেকদিন আগের একটা ঘটনা তার মনে পড়ে গেছে। সেই ঘটনার সঙ্গে আজকের রাতের ঘটনার এত অদ্ভুত মিল। হরিবাবুর গায়ে কাঁটা দিয়ে উঠল। বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি গিয়েছেন। চৈত্র মাস, অসহ্য গরম। আরতি অনেক রাতে ঘুমোতে এসে বলল, এই গরমে তুমি ঘুমোতে পারবে না, এক কাজ করলে কেমন হয়, এসো আমরা লুডু খেলি, সাপ লুডু। তিনি বিরক্ত গলায় বললেন, পাগল নাকি? আরতি লুডু বোর্ড মেলে দিয়ে বলল, সাপ লুডু খেলার নিয়ম জানো তো? এক না পড়লে ঘুটি বের হবে না। আমি খেলব না। কি সব ছেলে মানুষই করছো? তোমার দানগুলি আমি ছেলে দেব, তোমাকে কষ্ট করতে হবে না। আমি প্রথম দান দিই, কেমন? তিনি চুপ করে রইলেন। আরতি একা একাই খেলে যাচ্ছে, চাল দিচ্ছে। উত্তেজনায় তার মুখ ঈষৎ লালচে। তিনি বিরক্ত গলায় বললেন, অন্য কোথাও গিয়ে খেলো তো, কানের কাছে খটখট করবে না। ঘরের বাতি নিভিয়ে দিয়ে যাও। আরতি মুখ কালো করে ঘরের বাতি নিভিয়ে বাইরে চলে গেল। আর তখনই ঝমঝম করে বৃষ্টি নামল। এতদিন পর একই ঘটনা আবার কি করে ঘটল? রহস্যটা কি?
হরিবাবু ঘর থেকে বের হয়ে এলেন। লোকটাকে দেখতে পেলেন না। মিস্টার আগস্ট দোতলায় উঠে এসেছে। সাবেরের ঘরে হালকা টোকা দিয়েছে। সাবের সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলল, ভাই আসুন। এখনো জেগে আছেন? আপনার জন্য অপেক্ষা করছি। জানতাম রাত 3টার দিকে আপনি আসবেন। বসুন, ওই চেয়ারটায় বসুন। আমার কাছে আসবেন না। কেন? ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে। আমাকে ডাবল অসুখে ধরেছে। ডাবল নিউমোনিয়া? জি না, নিউমোনিয়া শুধু বাঁ লাংসটা ধরেছে, ডানটা ঠিক আছে। ডাবল অসুখ বললেন যে? চিকেন পক্স হয়ে গেছে রে ভাই, সারা শরীরে ফুটে বের হয়েছে। দারুণ ইন্টারেস্টিং। একসঙ্গে কয়েকটি অসুখ সম্পর্কে জানতে পারছি। চিকিৎসা করাচ্ছেন? না, রোগের গতি প্রকৃতি দেখছি। চিকিৎসা করাটা ঠিক হবে না। আবার যদি মরে টরে যান? সেই সম্ভাবনা তো আছেই। নো রিস্ক নো গেইন। আমার মনে হয় না আপনি মরবেন। মানুষের মনের জোর যখন পুরোপুরি চলে যায়, মৃত্যু তখনই আসে। আপনার মন শক্তই আছে। সত্যি কথা বলেছেন, আমার মনের জোর 100 গুণ বেড়ে গেছে। আমার যে এত বড় অসুখ বাসায় কেউ জানেই না। হাসি মুখে সবার সঙ্গে গল্প করি। সবার ধারণা সামান্য ঠান্ডা। এদিকে চিকেন পক্সে গা পচে যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, ঘা হয়ে গেছে, ইনফেকশন। অ্যান্টিবায়োটিক শুরু করা উচিত। শুরু করবেন না? না, দেখি, আরও কিছুদিন দেখি। জ্বর আছে? জ্বর তো আছেই, জ্বর থাকবে না? সাবের উঠে বসল, গলার স্বর নামিয়ে ফিসফিস করে বলল, আসল ব্যাপার আমি এখনও আপনাকে বলিনি। আমার স্মৃতিশক্তি এখন স্বাভাবিক পর্যায়ে আছে। যা পড়ি মনে থাকে। অশোকের মধ্যেও পড়ছেন? পড়ব না? কি বলেন আপনি? ক্রমাগত পড়ে যাচ্ছি। কবিতা? কবিতাও পড়ছেন নাকি? সাবের লজ্জিত মুখে বলল, জি, তাও মাঝে মধ্যে পড়ছি। জানি কাজটা ঠিক হচ্ছে না, কিন্তু কেন জানি ভাই ভালো লাগে। লোকটা চেয়ারে পা উঠিয়ে বসল, সহজ গলায় বলল, সবশেষে যে কবিতাটা পড়লেন সেটা শোনান তো। সত্যি শুনতে চান? হ্যাঁ, চাই। সাবের বালিশের নিচ থেকে রুলটানা খাতা বের করল, লাজুক গলায় আবৃত্তি শুরু করল। না রে মেয়ে, না রে বোকা মেয়ে, আমি ঘুমাব না। আমি নির্জন পথের দিকে চেয়ে এমন জেগেছি কত রাত। এমন অনেক ব্যথা, আকাঙ্ক্ষার দাঁত ছিঁড়েছে আমাকে। তুই ঘুমো দেখি, শান্ত হয়ে ঘুমো। শিশিরে লাগেনি তার চুমো, বাতাসে ওঠেনি তার গান। ওরে বোকা, এখনো রয়েছে রাতি, দরজায় পড়েনি তার টোকা। কবিতা পড়তে পড়তে সাবেরের চোখে পানি এসে গেল। সে লজ্জিত চোখে তাকিয়ে অপ্রস্তুতের হাসি হাসল। লোকটা বলল, সাবের সাহেব, আমার একটা কথা রাখবেন? অবশ্যই রাখব। কি কথা বলুন তো? আপনি ডাক্তারি পড়াশোনাটা ছেড়ে দিন, কবিতা লিখতে শুরু করুন। আপনি পারবেন। সবাই সবকিছু পারে না। এক একজনকে এক এক ধরনের দায়িত্ব দিয়ে পাঠানো হয়। কে পাঠান? লোকটি এই প্রশ্নের জবাব না দিয়ে উঠে দাঁড়াল। সাবের দুঃখিত গলায় বলল, চলে যাচ্ছেন? হ্যাঁ। কেন বলুন তো? দেখছেন না ঝুম বৃষ্টি নেমেছে। ভাবছি বৃষ্টিতে খানিক্ষণ ভিজব। বৃষ্টিতে ভিজবেন? আপনি খুবই স্ট্রেঞ্জ মানুষ। সব মানুষই স্ট্রেঞ্জ। হ্যাঁ, তাও ঠিক। আমারও বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে। খুব বেশি করছে? হ্যাঁ, খুব বেশি। মনে হচ্ছে বৃষ্টিতে ভিজতে না পারলে মরে যাব। তাহলে চলে আসুন। চলে আসব? বাসায় কেউ দেখে ফেললে দারুণ হইচই করবে। কেউ দেখবে না। ঠান্ডা হাওয়ায় সবাই আরাম করে ঘুমোচ্ছে। তাহলে চলে আসি, কি বলেন? আসুন। উঠতে পারছি না, হাতটা ধরে টেনে তুলুন। তারা দুজন কাঁঠাল গাছের নিচে গিয়ে বসল। সাবের মুগ্ধ গলায় বলল, অপূর্ব, অপূর্ব। ভোরবেলা মন্টু এসে উপস্থিত। তার চোখ লাল, জামা কাপড় কাদা পানিতে মাখামাখি, খালি পা, চোখে মুখে কেমন দিশেহারা ভঙ্গি। প্রথমেই দেখা হলো এশার সঙ্গে। এশা বলল, ব্যাপার কি মামা? মন্টু থমথমে গলায় বলল, ওই বেটা আছে না গেছে? মিস্টার আগস্টের কথা বলছ? আমার কাছ থেকে একটা কথা শুনে রাখ। তার ত্রিসীমানায় যাবি না, ভুলেও না। ব্যাটার কথা শুনে আমার জীবন সংশয় হয়ে গেল। আর একটু হলে গাছ হয়ে যেতাম। গাছ হয়ে যেতে মানে? ইন ডিটেল কিছু বলতে পারবো না, মাথা ঘুরছে, রেস্ট নিতে হবে। জুতা জোড়াও গেছে, নতুন জুতা, 500 টাকায় কেনা। এশা,
জি মামা, আমি যে ফিরে এসেছি ওই লোককে বলবি না, খবরদার না। ওই লোক ডেঞ্জারাস লোক, ভেরি ডেঞ্জারাস। ভুজুং ভাজুং দিয়ে আমাকে প্রায় গাছ বানিয়ে ফেলেছিল। তুমি এসব কি বলছো মামা? মন্টু দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এসা বলল, মামা, তুমি এক্ষুনি বাবার সঙ্গে দেখা করো। বাবা তোমার জন্য অস্থির হয়ে আছেন। বাবার ধারণা তোমার বড় রকমের কোনো বিপদ হয়েছে। বিপদ হতে যাচ্ছিল, অল্পের জন্য বেঁচেছি। মতিন সাহেব মন্টুর বক্তব্য মন দিয়ে শুনলেন। মন্টুর গল্প তিনি বিশ্বাস করছেন এমন মনে হল না, আবার অবিশ্বাস করছেন তাও মনে হল না। মতিন সাহেবের এক পাশে এশা, অন্য পাশে মিতু। দুজনে খুব গভীর আগ্রহে গল্প শুনছে। এশা গল্পের মাঝখানে দুবার হেসে ফেলল। মন্টু বলল, আরেকবার হাসলে চড় খাবি। একটা সিরিয়াস এক্সপিরিয়েন্স বলছি, আর তুই হাসছিস। তারপর দুলাভাই শুনুন কি হলো। ওই ব্যাটা ফট করে আমার মাথায় গাছ হওয়ার আইডিয়া ঢুকিয়ে দিল। মনে হয় ম্যাসমেরিজম জানে। যাই হোক, গাছ হবার জন্যে আমি একটা ফাঁকা জায়গায় দুহাত উপরে তুলে দাঁড়ালাম। একটু ভয় ভয় করতে লাগলো। কি গাছ হব তা জানি না, ব্যাটা কিছু বলে যায়নি। একটু দুশ্চিন্তাও হচ্ছে। আমার ইচ্ছা বটগাছ হওয়া। যাই হোক, দাঁড়াতে না দাঁড়াতেই বৃষ্টি, ঝুম বৃষ্টি। দাঁড়িয়ে আছি, কেমন অন্যরকম লাগছে। তারপর হঠাৎ লক্ষ্য করলাম পায়ের পাতায় কিরবির করছে, শিকড় গজিয়ে যাচ্ছে বোধহয়। আমি দিলাম এক লাফ। এশা হাসতে হাসতে গড়িয়ে পড়ল। মন্টু বলল, এশা, তুই এখান থেকে চলে যা। তুই না গেলে গল্প শেষ করব না। কিরকম ইডিয়টের মতো হাসছে। এশা মুখে আঁচল চাপা দিয়ে উঠে গেল। মতিন সাহেব একবারও হাসলেন না। শীতল গলায় বললেন, মন্টু, তুমি গল্পটা গোড়া থেকে বলো, কোনো কিছু বাদ না দিয়ে। ডিকশনারি মুখস্থ থেকে শুরু করব? ডিকশনারি মুখস্থ মানে? ব্যাটা তো ডিকশনারি মুখস্থ করে বসে আছে, আপনি জানেন না? না তো। এতক্ষণ ধরে আপনাকে আমি কি বলছি দুলাভাই? ডেঞ্জারাস লোক, ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দেওয়া দরকার। তবে খুব ট্যাক্টফুলি কাজটা করতে হবে, ও যেন বুঝতে না পারে। তুমি গল্পটা বলো। আগে আমি গল্পটা মন দিয়ে শুনি, কিছুই বাদ না দিয়ে বলবে। মন্টু গল্প শুরু করল। মতিন সাহেব গভীর আগ্রহে গল্প শুনছেন। তার চোখে পলক পড়ছে না। এশা জুবাইরকে টেলিফোন করেছে। এশা হাসির যন্ত্রণায় ঠিকমতো কথা পর্যন্ত বলতে পারছে না। জুবাইর বলল, ব্যাপার কি, এত হাসছ কেন? হিস্টিরিয়া হয়ে গেছে নাকি? হিস্টিরিয়া হবার মতোই ব্যাপার। আমার ছোট মামা, মানে মন্টু মামা, উনি গাছ হয়ে গেছেন। উনি গাছ হয়ে গেছেন? হ্যাঁ, কি গাছ বোঝা যাচ্ছে না। ওনার ইচ্ছা ছিল বটগাছ হওয়ার। কি বলছো ভালো মতো বলো তো, গাছ হওয়া মানে কি? গাছ হওয়া মানে এখনো পুরোপুরি হয়নি, পাতা বের হয়নি, তবে শিকড় সম্ভবত গজিয়েছে। শোনো এশা, তোমার কথাবার্তা কিছু বুঝতে পারছি না। তুমি চলে এসো, মামার কাছ থেকে গল্পটা শুনে যাও। আমার একটা সমস্যা হয়েছে, অফিসে আটকা পড়েছি, এই মুহূর্তে আসতে পারবো না। তুমি বরং এক কাজ করো, আমার এখানে চলে এসো, গাড়ি পাঠিয়ে দিচ্ছি। তারপর একসঙ্গে তোমাদের বাসায় যাব। দুপুরে তোমাদের ওখানে খাবো এবং তোমার মামার গল্প শুনব। রাখলাম, কথা বলতে পারছি না। মতিঝিলের একটি হাইরাইজ বিল্ডিংয়ে জুবাইরের অফিস। 11 তলা ফ্লোরের 1/4। বিদেশি কায়দায় সুন্দর করে সব গোছানো। জুবাইরের অফিস ঘরের বাইরে ছোট্ট কিউবিক্যালে অল্প বয়স্কা একজন তরুণী। বসার ভাবভঙ্গি থেকে মনে হচ্ছে স্টেনো কিংবা রিসিপশনিস্ট। এশাকে দেখেই মেয়েটি উঠে দাঁড়াল, মিষ্টি করে বলল, স্যার ভেতরেই আছেন, আপনার জন্য অপেক্ষা করছেন। এশা এর আগেও দুবার এই অফিসে এসেছে, কোনো মহিলা স্টেনো দেখেনি। মেয়েটিকে নতুন নেওয়া হয়েছে। এশা দরজা ঠেলে ভেতরে ঢুকল। জুবাইরের ঘর ঠান্ডা, এয়ার কুলার চলছে, জানলার সানশেড নামানো। জুবাইরের টেবিলে একটি টিপট, 2টা খালি কাপ। জুবাইর বলল, তোমার জন্য চা বানিয়ে বসে আছি। থ্যাংক ইউ। একটা মেয়ে দেখলাম, তোমার স্টেনো না রিসিপশনিস্ট? দুটোই, অফিসের শোভা বলতে পারো। কবে স্টেনো নিয়েছ? এই মাসেই, আজ এই মেয়ের 2য় দিন। জুবাইর উঠে গিয়ে দরজা বন্ধ করে দিল। এশা বলল, দরজা বন্ধ করলে কেন? নিরিবিলি চা খাচ্ছি, এর জন্য দরজা বন্ধ করলাম। এই দরজার টেকনিকই জানো? ভেতর থেকে দরজা বন্ধ করলেই বাইরে লাল বাতি জ্বলে ওঠে, অর্থাৎ রেড সিগন্যাল, প্রবেশ নিষেধ। এশা শুকনো গলায় বলল, চা খাবার জন্যে রেড সিগন্যাল লাগবে কেন? প্লিজ দরজা খোলো। জুবাইর বলল,
তুমি এমন করছো কেন? আমি লক্ষ্য করেছি আমার সঙ্গে একা হলেই তুমি অস্বস্তি বোধ করো। 2 দিন পর আমরা বিয়ে করছি না? প্লিজ দরজা খোলো, আমার সত্যি অস্বস্তি লাগছে। অস্বস্তি লাগছে? হ্যাঁ, অস্বস্তি লাগছে। শুধু অস্বস্তি লাগছে না, ঘেন্নাও লাগছে। বাইরে একটি মেয়ে বসে আছে আর তুমি দরজা বন্ধ করে লাল বাতি জ্বালিয়ে দিলে। ছি! জুবাইর উঠে গিয়ে দরজা খুলে দিল। শীতল গলায় বলল, চা খাও। নাকি চাও খাবে না? এশা চায়ের কাপে চা ঢালল। একটা কাপ এগিয়ে দিল জুবাইরের দিকে। জুবাইর চায়ের কাপে চুমুক দিতে দিতে ঠান্ডা গলায় বলল, এশা, একটা ব্যাপার আমার ভালো মতো জানা দরকার। তুমি কি আমাকে পছন্দ করো? হ্যাঁ, করি। আমাকে বিয়ে করার মানসিক প্রস্তুতি কি তোমার আছে? আছে। আমার কিন্তু তা মনে হয় না। তুমি সবসময় আমার কাছ থেকে এক ধরনের দূরত্ব বজায় রাখতে চাও। এটা আমি লক্ষ্য করেছি। এটা আমার অবজারভেশন। তোমার অবজারভেশন ঠিক না। আমাকে তুমি যদি পছন্দ করো, যদি আমাকে স্বামী হিসেবে গ্রহণ করার জন্য মানসিক প্রস্তুতি তোমার থাকে, তাহলে আমার প্রসঙ্গে তোমার কোনো রকম দ্বিধা থাকা উচিত না। তোমার ভেতর দ্বিধা আছে, বড় রকমের দ্বিধা আছে। তুমি সব কি বলছো? তোমার ভেতর যে কোনো দ্বিধা নেই তা তুমি খুব সহজেই প্রমাণ করতে পারো। কিভাবে? তুমি নিজে উঠে গিয়ে দরজা বন্ধ করবে, লাল বাতি জ্বালিয়ে দেবে। তারপর কি? তারপরেরটা তারপর। আপাতত প্রথম 2টি কাজ করো। এশা উঠে দাঁড়াল। শুরুতে তার ভঙ্গি দেখে মনে হচ্ছিল সে দরজা খুলে চলে যাবে। তা সে করল না। দরজা বন্ধ করে শুকনো গলায় বলল, এখন কি? জুবাইর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। লম্বা লম্বা টান দিচ্ছে সিগারেটে। ঘর সিগারেটের ধোঁয়ায় অন্ধকার হয়ে আছে। সুরমা ছেলের বিছানার কাছে বসে আছেন। সাবেরের আকাশ পাতাল জ্বর। 2জন ডাক্তারকে খবর দেয়া হয়েছে। 2জনের কেউই এখনো এসে পৌঁছাননি। সুরমা থমথমে গলায় বললেন, তোর এমন অসুখ, আমি তো কিছুই জানি না। তুমি ব্যস্ত থাকো, তোমাকে বলিনি। এমন কি ব্যস্ত থাকি যে অসুখের খবরটাও দেয়া যাবে না? সাবের ক্ষীণস্বরে বলল, বৃষ্টিতে ভেজাটা ঠিক হয়নি, লোভ সামলাতে পারলাম না। কবে বৃষ্টিতে ভিজেছিস? কাল রাত 3টার দিকে মিস্টার আগস্ট বললেন তিনি বৃষ্টিতে ভিজবেন। শুনে আমার খুব লোভ লাগল। সুরমা সাবেরকে কথা শেষ করতে দিলেন না। কঠিন মুখে একতলায় নেমে এলেন। মিস্টার আগস্টকে পাওয়া গেল না। সে নাকি ঘুরতে বের হয়েছে। আরেকটি দৃশ্য দেখে সুরমা খানিকটা চমকালেন। হরিবাবু বিছানায় উবু হয়ে বসে একা একা লুডো খেলছেন। গভীর মনোযোগের সঙ্গে খেলছেন। সুরমা যে ঘরে ঢুকেছেন এই দৃশ্যটিও তার চোখে পড়েনি। মিতু বলল, বাবা, তোমার টেলিফোন। মতিন সাহেব বললেন, বলে দে আমি বাসায় নেই। তিনি দোতলার বারান্দায় রাখা ইজি চেয়ারে আধশোয়া হয়ে শুয়ে আছেন। একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছেন। 2 ঘণ্টায় 9টি সিগারেট খাওয়া হয়েছে। কোনো কিছুতেই তার মন বসছে না। সাবেরের অসুখের এতটা যে বাড়াবাড়ি তা তিনি বুঝতেই পারেননি। ছেলের সঙ্গে ইদানিং তার যোগাযোগ নেই বললেই হয়। সাবের তার ভয়ে অস্থির হয়ে থাকে। এটা জানেন বলেই তিনি নিজেকে দূরে দূরে রাখেন। তার মানে এটা না যে সাবের অসুস্থ হলেও তিনি জানবেন না। ডাক্তারের কথা শুনে তিনি বেশ বিচলিত বোধ করছেন। 2জন ডাক্তারই বলছেন ছেলেকে হাসপাতালে ভর্তি করিয়ে দিন। তিনি বললেন, কেন? বেটার কেয়ার হবে। এইখানে কি বেটার কেয়ার হবে না বলতে চাচ্ছেন? তা না, হবে নিশ্চয়ই, তবে হাসপাতালে সবসময় হাতের কাছে ডাক্তার থাকবে। প্রয়োজন হলে এখানেও হাতের কাছে ডাক্তার রাখব। তাছাড়া আমার ছেলে নিজেও একজন ডাক্তার, রেকর্ড নম্বর পেয়ে MBBS পাশ করেছে। কোনো ইমার্জেন্সি হলে হাতের কাছে সবকিছু থাকবে। এই জন্যই হাসপাতালের কথা বলা, অন্য কোনো কারণ না। ইমার্জেন্সি হবে এরকম আশঙ্কা কি করছেন? হ্যাঁ করছি, অবস্থা ভালো না। মতিন সাহেব ছেলেকে হাসপাতালে পাঠাননি। সার্বক্ষণিক সেবার জন্য একজন নার্স এনেছেন। ডাক্তার একজনও রাখতে চেয়েছিলেন। সাবের রাজি হয়নি। আগ্রহ এবং আনন্দের সঙ্গে বলেছে, ডাক্তার লাগবে কেন বাবা? আমি নিজেই তো ডাক্তার। আগে সব ভুলে গিয়েছিলাম, এখন সব মনে পড়ছে। ফার্মাকোলজির বইটা হাতে নিয়ে যে কোনো প্রশ্ন করো, আমি বলে দেব। সাবেরের কথাবার্তা ঠিক সুস্থ মানুষের কথাবার্তা নয়। যে ছেলে বাবার ভয়ে অস্থির থাকত, আজ সে বাবার সঙ্গে বন্ধুর মতো গলায় কথা বলছে। স্বাভাবিক অবস্থায় এভাবে কথা বলা সম্ভব নয়। বাবা, আমার সমস্যাটা কি ডাক্তাররা তোমাকে বলেছে? না, আমাকেও বলেনি। তারা সন্দেহ করছেন চিকেন পক্স দূষিত হয়ে গ্যাংগ্রিনের মতো হয়ে গেছে। তুমি কি আমার গা থেকে পচা গন্ধ পাচ্ছ? না।
পচা গন্ধ পেলে বুঝতে হবে গ্যাংগ্রিন। গ্যাংগ্রিনের পজিটিভ এজেন্টস কি বলবো? বলতে ইচ্ছে হলে বল। ক্লোস্ট্রিডিয়াম হুইলচি, গ্রাম পজিটিভ, অ্যানারোবিক বিলচি। বাবা, আমি কিন্তু সব মুখস্থ বলে যাচ্ছি। তাই তো দেখছি। একজন ভালো ডাক্তারের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার তা হচ্ছে তীক্ষ্ণ স্মরণশক্তি। কথা না বলে চুপচাপ শুয়ে থেকে রেস্ট নেওয়াটা বোধহয় ভালো। মতিন সাহেব ছেলের কাছ থেকে সরে এসে বারান্দায় বসেছেন। সাবেরের পাশে তার মা এবং নার্স মেয়েটি আছে। সুরমা অসম্ভব ভয় পেয়েছেন, নার্স মেয়েটিও ভয় পেয়েছে। মিতু আবার এসে বলল, বাবা তোমার টেলিফোন। মতিন সাহেব বললেন, বলো বাসায় নেই। এক মিথ্যা দুবার বলা যায় না বাবা, মিস্টার আগস্ট বলেছেন। তোমাকে যা বলতে বলেছি বলো। বড় আপা টেলিফোন করেছে, নিশা আপু। মতিন সাহেব যন্ত্রের মতো উঠে গিয়ে টেলিফোন ধরলেন। বাবা কেমন আছো? ভালো। বাসা সবাই ভালো? হ্যাঁ। মিথ্যা কথা বলছো কেন বাবা? সাবেরের তো খুব অসুখ। হ্যাঁ, ওর শরীরটা ভালো নেই। এ খবর তোমরা আমাকে জানাওনি? ভুল হয়ে গেছে। এরকম ভুল ইদানিং তোমাদের খুব ঘন ঘন হচ্ছে। তুমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলে, একটা লোককে প্রায় মেরেই ফেলেছিলে, তাকে তুলে এনেছ, এখন সে আমাদের বাসাতেই আছে। এই খবরও দেওনি? এটা তেমন কোনো খবর না। অবশ্যই বড় খবর। লোকটা অদ্ভুত অদ্ভুত সব কাণ্ডকারখানা করে বেড়াচ্ছে। কোনোই অদ্ভুত কাণ্ডকারখানা করছে না। মিতু বলল করছে। মোটু মামাকে নাকি বটগাছ বানিয়ে দিয়েছে। মিতু কি বলছে তাই বিশ্বাস করে বসে আছিস? মিতু তো বাবা কখনো মিথ্যা কথা বলে না। বেশ, বাসায় এসে তাহলে তোর বটগাছ মন্টু মামাকে দেখে যা। বটগাছের নিচে বসে খানিক্ষণ হাওয়া খেয়ে যা। তুমি এমন রেগে রেগে কথা বলছো কেন বাবা? রাগ হচ্ছে বলেই রেগে কথা বলছি। তুমি কি গাড়িটা পাঠাতে পারবে? না, গাড়ি নিয়ে এসা সকালে বের হয়েছে, এখনো ফেরেনি। মতিন সাহেব টেলিফোন রেখে আগের জায়গায় এসে বসলেন। বুঝতে পারছেন নিশার সঙ্গে কঠিন ব্যবহার করা হয়েছে। এ ধরনের ব্যবহার তিনি তার মেয়েদের সঙ্গে কখনো করেন না। সকাল থেকেই মেজাজ খারাপ হয়ে আছে। বেলা যত বাড়ছে মেজাজ ততই খারাপ হচ্ছে। এখন দুপুর। মিতু ঢুকল। বাবা আবার টেলিফোন। নিশাপা ফোন করেছে। তুমি নাকি তাকে বকা দিয়েছ, সে কাঁদছে। কাঁদুক। মিতু ফিরে গেল। নিশাকে বলল, বাবাকে বলেছিলাম তুমি কাঁদছ। বাবা বললেন কাঁদুক। সুরমা অফিসে হাজিরা দিতে গেছেন। ব্যাংকের চাকরিতে হুট করে অ্যাবসেন্ট করা যায় না। এজিএমকে জানাতে হবে। আজকের দিন ছাড়াও আরও 2 দিন ছুটি নেবেন। তার মাথার যন্ত্রণা অন্যদিন সন্ধ্যার পর হয়, আজ শুরু হয়েছে দুপুর থেকে। সাবের তার ঘরে একা। নার্স মেয়েটি ঘরের বাইরে বারান্দার চেয়ারে উদ্বিগ্ন মুখে বসে আছে। মেয়েটি অসম্ভব রোগা, শ্যামলা চেহারা, সরল মুখ। চোখ দেখে মনে হয় কোনো কারণে ভয়ে অস্থির হয়ে আছে। 22-23 বছর বয়স। রোগা বলেই বোধহয় আরও কম দেখা যায়। নার্সের পেশায় মেয়েটি 2 বছর কাটিয়েছে। এর মধ্যেই রোগ এবং রোগী সম্পর্কে নির্বিকার ভাব চলে আসা উচিত ছিল, তা আসেনি। মেয়েটি চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। রোগীকে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর সময় হয়ে গেছে। রোগী এখন ঘুমোচ্ছে। ঘুম ভাঙিয়ে হলেও ওষুধ খাওয়াতে হবে। 1 মিনিট এদিক ওদিক হতে দেওয়া যাবে না। সাবেরের গায়ে হাত দেয়া মাত্র সে চোখ মেলল। স্যার, আপনার ওষুধ খাওয়ার সময় হয়েছে। সাবের বিস্মিত হয়ে বলল, আপনি আমাকে স্যার বলছেন কেন? আগেও বলবো ভাবছিলাম, মনে থাকে না। আপনি নাম ধরে ডাকবেন, ভালো কথা। আপনার নাম কি? হৈমন্তী। বাহ, চমৎকার। হেমন্ত ঋতুতে জন্ম বলেই কি হৈমন্তী? জি। আমাদের এখানে একজন আছেন, তার নাম মিস্টার আগস্ট। তার সঙ্গে কি কথা বলেছেন? জি না। কথা বলে দেখবেন, চমৎকার মানুষ। জি আচ্ছা, কথা বলবো। নিন ওষুধটা খান। আমি ওষুধ খাবো না বলে ঠিক করেছি। কখন ঠিক করলেন? কিছুক্ষণ আগে। চোখ বন্ধ করে এই ব্যাপারটাই ভাবছিলাম। আমি ভেবে দেখলাম কি জানেন, আমি চিন্তা করে দেখলাম এই মুহূর্তে আমার শরীরে আছে 1,00,000 কোটি জীবাণু। ওষুধ খাওয়া মানে এদের ধ্বংস করা। সেটা ঠিক হবে না। আমাদের যেমন জীবন আছে, ওদেরও জীবন আছে, সুখ দুঃখ আছে। একটি জীবনের জন্য 1,00,000 কোটি জীবন নষ্ট করার কোনো কারণ দেখি না। ছেলে মানুষই করবেন না, ওষুধ খান। না, ওষুধ থাক, আপনি বরং একটা কবিতা শুনুন। আগে ওষুধ খান, তারপর শুনব, তার আগে না। বললাম তো ওষুধ খাবো না। হৈমন্তী মতিন সাহেবকে ডেকে নিয়ে এলো। তিনি গম্ভীর গলায় বললেন, তুমি নাকি ওষুধ খেতে চাচ্ছ না? না, ওষুধ খাওয়া মানে 1,00,000 কোটি জীবাণুর মৃত্যুর কারণ হওয়া। ওষুধ না খেলে তুমি নিজে মারা যাবে।
তোমার শরীরেও লক্ষ কোটি জীবন্ত কোষ আছে, ওদেরও মৃত্যু হবে। তোমার কথা খুবই ঠিক বাবা, তবে যুক্তিতে ভুল আছে। আমাদের শরীরে লক্ষ কোটি জীবকোষ থাকলেও আমাদের একটি মাত্র চেতনা, কিন্তু জীবাণুগুলির স্বাধীন সত্তা আছে, এরা প্রত্যেকেই আলাদা। তোমাকে কে বলেছে? জীবাণুগুলির সঙ্গে তোমার কি কথা হয়েছে? জি হয়েছে। কখন কথা হলো? পরশু রাতে প্রথম কথা হয়েছে, তারপরেও কয়েকবার কথা হয়েছে। দীর্ঘ সময় তাদের সঙ্গে কথা বলা একটা সমস্যা। সবাই একসঙ্গে কথা বলতে চায়, আর কথা বলে খুব দ্রুত। তুমি বোধহয় বুঝতে পারছ না যে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। আমার কিন্তু তা মনে হয় না বাবা। জীবাণুদের সঙ্গে কথা বলার এই কায়দা তোমাকে কে শিখিয়েছেন? মিস্টার আগস্ট? কথা বলছো না কেন? মিস্টার আগস্ট শিখিয়েছেন? কেউ শেখায়নি, আমি নিজে নিজেই শিখেছি। মতিন সাহেব কিছু না বলে বারান্দায় নিজের জায়গায় ফিরে গেলেন। সিগারেট শেষ হয়ে গিয়েছিল। সিগারেট আনতে পাঠালেন। দারোয়ানকে বলে দিলেন মিস্টার আগস্ট আসামাত্র যেন তাকে খবর দেয়া হয়। মিতু এসে বলল, এসাপও এসেছে। মতিন সাহেব বললেন, আমার কাছে আসতে বলো। ও আসবে না, দরজা বন্ধ করে কাঁদছে। কাঁদছে বুঝলি কি করে? শব্দ শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যাও। কোথায় যাব? কোথায় যাবে আমি জানি না, আপাতত আমার সামনে থেকে যাও। তুমি আমার উপর রাগ করছো কেন? আমি কি করলাম? যাও সামনে থেকে, যাও বলছি। মিতুর চোখে পানি এসে গেল। সে চোখ মুছতে মুছতে বাবার সামনে থেকে চলে গেল এবং পর মুহূর্তে ফিরে এসে বলল, বাবার নিশাব্য এসেছে। মিস্টার আগস্ট এলেন সন্ধ্যার পর। বাসায় তখন তুমুল উত্তেজনা। অ্যাম্বুলেন্স এসেছে, সাবেরকে হাসপাতালে পাঠানো হচ্ছে। সুরমা ব্যাকুল হয়ে কাঁদছেন। নিশা এবং এশা কাঁদছে না, তবে পুরোপুরি হকচকিয়ে গেছে। মিস্টার আগস্টের বাড়িতে ঢোকা কেউ লক্ষ্য করল না। সে চলে গেল কাঁঠাল গাছের দিকে। সেখানে আগে থেকেই কে যেন বসে আছে, মোটাসোটা একজন মানুষ। আগস্ট বলল, কে? লোকটি দারুণ চমকে গেল। একজন বয়স্ক মানুষ এতটা চমকায় না। আগস্ট আবার বলল, ভাই আপনি কে? আমি সিরাজুল ইসলাম। ও আচ্ছা, চিনেছি। আপনি মিতুর সবচেয়ে বড় বোনের হাসবেন্ড? জি। এখানে বসে আছেন কেন? বাসায় কান্নাকাটি হচ্ছে, আমি ভাবলাম একটু দূরেই থাকি। জামাইরা কখনো বাড়ির মেইন স্ট্রিমের সঙ্গে মিশতে পারে না। তাছাড়া বাড়ির কেউ চায়ও না জামাইরা তাদের সঙ্গে মিশে যাক। ভালো কথা। আপনি কি? আমার নাম আগস্ট। ও আচ্ছা, আপনি আগস্ট? জি। মাই গড, আমি ভেবেছিলাম অদ্ভুত একজন কাউকে দেখব, ঋষিদের মতো চুলদাড়ি, লম্বা, ফর্সা। আপনাকে তো খুবই নর্মাল একজন মানুষ বলে মনে হচ্ছে। খুব নর্মাল না, আমি পুরনো কথা কিছুই মনে করতে পারছি না। অ্যামনেশিয়া? ডাক্তার তাই বলেছে। আপনার সম্পর্কে এত সব অদ্ভুত কথা কেন রটছে বলুন তো? মুন্টুকে নাকি গাছ বানিয়ে দিয়েছেন? আগস্ট বসতে বসতে বলল, ঠিক বানাইনি, বানানোর কৌশল ব্যাখ্যা করলাম। সিরাজুল ইসলাম বিস্মিত হয়ে বললেন, গাছ বানানোর কৌশল আবার কি? আগস্ট কোনো জবাব দিল না। সিরাজুল ইসলাম সাহেব একটু সরে বসলেন। লোকটা উন্মাদ হতে পারে। কিছু কিছু উন্মাদ সহজ স্বাভাবিক ভঙ্গিতে চলাফেরা করে, তাদের পাগলামি হঠাৎ হঠাৎ চোখে পড়ে। এও মনে হচ্ছে সেরকম কেউ। দীর্ঘদিন একে এ বাড়িতে পোষা হচ্ছে কেন, সেও এক রহস্য। সিরাজুল ইসলাম উঠে দাঁড়ালেন। আগস্ট বলল, চলে যাচ্ছেন? সিরাজুল ইসলাম জবাব দিলেন না। পাগল মানুষের প্রতিটি কথার জবাব দেওয়ার কোনোই প্রয়োজন নেই। আগস্ট বলল, আপনার কাছে সিগারেট থাকলে দয়া করে একটা দিয়ে যান। সিরাজুল ইসলাম ভাবলেন বলবেন, আমি সিগারেট খাই না। মিথ্যা কথাটা চট করে মুখে এলো না। তিনি সিগারেটের প্যাকেট বের করলেন। দুটা মাত্র সিগারেট। তিনি প্যাকেটটাই কাঁঠাল গাছের দিকে ছুঁড়ে দিলেন। আগস্ট বলল, দিয়াশলাই? দিয়াশলাই না দিয়ে চলে যাচ্ছেন? তিনি দিয়াশলাই ছুঁড়ে ফেললেন। সাবেরকে হাসপাতালে নেয়ার সব চেষ্টা ব্যর্থ হয়েছে। একমাত্র উপায় ছিল জোর করে অ্যাম্বুলেন্সে তোলা। মতিন সাহেব নিষেধ করলেন। অবোধ শিশুদের উপর জোর খাটানো যায়। সাবের শিশু নয়, অবোধও নয়। তাছাড়া যে চিকিৎসা এখানে করা সম্ভব হচ্ছে না, সে চিকিৎসা হাসপাতালে কিভাবে করা হবে? মতিন সাহেব কঠিন গলায় বললেন, সাবের, তুমি যে মারা যাচ্ছ তা কি বুঝতে পারছ? পারছি। জীবাণুরা আমাকে বলেছে। ওদের সঙ্গে তোমার কথাবার্তা তাহলে এখনো হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। তুমি যে নিতান্তই পাগলের মতো কথা বলছো তা কি বুঝতে পারছ? পারছি, কিন্তু আমি যা বলছি তা সত্য। জীবাণুরা যে কোনোভাবেই হোক আমার সঙ্গে কমিউনিকেট করতে পারছে। তোমাদের ব্যাপারটা আমি বোঝাতে পারছি না।
কারণ কোনো অস্বাভাবিক ব্যাপার গ্রহণ করার মতো মানসিক প্রস্তুতি তোমাদের নেই। তুমি তো আমাদেরই একজন, তোমার ভেতর সেই মানসিক প্রস্তুতি কি করে হয়ে গেল? মিস্টার আগস্ট আমাকে সাহায্য করেছেন। মতিন সাহেব থমথমে গলায় বললেন, সে তোমাকে জীবাণুর সঙ্গে কথা বলা শিখিয়েছে? তা না, ব্যাপারটা কি হয়েছে আমি তোমাকে বলি। মানুষের অসুখ কি করে হয় ওই ব্যাপারটা মিস্টার আগস্ট জানতেন না। আমি একদিন তাকে বুঝিয়ে বললাম, পুরো ব্যাপারটা হয় জীবাণু ঘটিত, নয় ভাইরাস ঘটিত। তখন তিনি খুব আগ্রহ করে জানতে চাইলেন, আচ্ছা, ওই জীবাণুদের সঙ্গে যোগাযোগ করা যায় না? ওদের সঙ্গে কথাবার্তা বলতে পারলে খুব সুবিধা হতো। তারপর থেকে আমি চেষ্টা করে যাচ্ছি। তুমি তাহলে প্রথম ব্যক্তি যে জীবাণুদের সঙ্গে কথা বলল। এর আগেও হয়তো কেউ করেছে, এটা তেমন কঠিন কিছু না। এর আগে কেউ যদি করে থাকে তাহলে এতদিনে আমরা কি জানতে পারতাম না? না, যাদের এই সৌভাগ্য হয়েছে তারা ভেবেছে এটা এক ধরনের স্বপ্ন, এক ধরনের ভ্রান্তি। তারা নিজেরাও ঠিক বিশ্বাস করেনি, কাজেই কাউকে বলেনি। তোমার ধারণা এটা স্বপ্ন বা ভ্রান্তি নয়? আমার তাই ধারণা। তোমার মাথা খারাপ হয়ে গেছে সাবের, তোমার ব্রেইন এখন নন ফাংশনিং। সাবের চোখ বন্ধ করে ফেলল। দীর্ঘ সময় কথা বলার কারণে সে ক্লান্তিতে ভেঙে পড়েছে। তার শ্বাসকষ্ট শুরু হল। মতিন সাহেব সুরমার দিকে তাকালেন। সুরমা তার ছেলের মাথার কাছে মূর্তির মতো বসে আছেন। তার পেছনে খাট ধরে দাঁড়িয়ে আছে নিশা। সে পুরোপুরি হতভম্ব হয়ে গেছে। মতিন সাহেব মিস্টার আগস্টের খোঁজে বের হলেন। আগস্ট ফিরে এসেছে এবং কাঁঠাল গাছের নিচে বসে আছে, এই খবর তিনি পেয়েছেন। মতিন সাহেবকে দেখে আগস্ট উঠে দাঁড়াল। মতিন সাহেব তীব্র গলায় বললেন, আপনি কে ঠিক করে বলুন তো? আগস্ট শান্ত গলায় বলল, আমি কে তা আমি জানি না, জানলে অবশ্যই বলতাম। আপনি জানেন না আপনি কে? জি না। এবং মজার ব্যাপার কি জানেন? আপনি নিজেও জানেন না আপনি কে। এই পৃথিবীর কোনো মানুষ জানে না সে কে, সে কোথা থেকে এসেছে, সে কোথায় যাবে। আপনি আমার পরিবারে যে ভয়াবহ সমস্যার সৃষ্টি করেছেন তা কি আপনি জানেন? পুরোপুরি না জানলেও আজ করতে পারছি। কাল সকালে সূর্য ওঠার পর এই বাড়িতে আমি আপনাকে দেখতে চাই না। আমি কি বলছি বুঝতে পারছেন? পারছি। আপনি চাইলে আমি এখনও চলে যেতে পারি। এই রাতে কোথায় যাবেন? হাঁটতে শুরু করব। তারপর আপনার মতো একজন কেউ আমাকে পাবে, তার বাসায় কিছুদিন থাকব। তারপর আপনার জীবন কি এইভাবেই কাটছে? আমি জানি না, সত্যি জানি না। জানলে আপনাকে জানাতাম। কাঁঠাল গাছের নিচে বসে আমি প্রায় ভাবি, আমি কে? পুরনো স্মৃতি বলে আমার কোনো কিছু নেই। আমি বাস করি বর্তমানে। মতিন সাহেব কঠিন গলায় বললেন, আপনি আমাকে কনফিউজ করার চেষ্টা করবেন না। আমি মন্টু না যে আপনার কথা শুনে গাছ হবার জন্য মাঠে দাঁড়িয়ে থাকব বা জীবাণুদের সঙ্গে বাক্যালাপ শুরু করব। আপনি শুধু শুধু রাগ করছেন। মতিন সাহেব শান্ত গলায় বললেন, আপনি কি দয়া করে আমার ছেলের সঙ্গে কথা বলবেন? ওকে বুঝাবেন যে জীবাণুদের সঙ্গে বাক্যালাপ করা যায় না। সে যা করছে তার নেহাত পাগলামি। পাগলামি তো নাও হতে পারে। তার মানে হয়তো সে সত্যি ওদের সঙ্গে কথা বলার ক্ষমতা আয়ত্ত করেছে। মতিন সাহেব রাগে কাঁপছেন। তীব্র রাগে তিনি কয়েক মুহূর্ত চোখে অন্ধকার দেখলেন। একবার ইচ্ছে হল পাগলটার উপর ঝাঁপিয়ে পড়েন। নিজেকে সামলালেন। বাগান থেকে ঘরের দিকে রওনা হলেন। ক্লান্তিতে পা ভেঙে আসছে। মিতু এসে আগস্টকে বলল, আপনাকে খেতে ডাকছে। আগস্ট উঠে দাঁড়াল। মিতু বলল, ডাইনিং ঘরে খাবার দিয়েছে। আগস্ট কিছু বলল না। কাজের মেয়ে তার খাবার ঘরে দিয়ে যায়। আজ প্রথম ডাইনিং ঘরে ডাক পড়ল। শেষ খাবার বলেই বোধ হয়। আগস্ট ভেবেছিল ডাইনিং হলে অনেকেই থাকবে। দেখা গেল শুধু সে আর মিতু। এশা খাবার এগিয়ে দিচ্ছে। এশার চোখমুখ কঠিন হয়ে আছে। সে খাবার দাবার টেবিলে রাখছে যন্ত্রের মতো। আগস্ট বলল, আমি কাল ভোরে চলে যাচ্ছি। আপনাদের অনেক বিরক্ত করলাম, কিছু মনে করবেন না। এশা উত্তর দিল না। মিতু বলল, আর আসবেন না? আগস্ট ভাত মাখতে মাখতে বলল, ভবিষ্যতের কথা তো আমি বলতে পারি না, আসতেও পারি। হয়তো 20, 25 বা 30 বছর পর আবার দেখা হবে। মিতু বলল, তখন কি আপনি আমাকে চিনতে পারবেন? চিনতে না পারেরই কথা। বয়সের সঙ্গে সঙ্গে চেহারা পাল্টে যায়। তবে তুমি তোমার নাম যদি বলো আমি চিনতে পারব। মানুষের চেহারা পাল্টালেও নাম পাল্টায় না। খাওয়া এগুচ্ছে নিঃশব্দে। মিতু টেবিল ছেড়ে চলে যাওয়ার পর এসে আগস্টের মুখোমুখি বসল। কিছু একটা বলতে গিয়েও বলল না, চুপ করে গেল। শুধু তাকিয়ে রইল এক দৃষ্টিতে। আগস্ট বলল, আপনি কি কিছু বলতে চাচ্ছেন?
বলতে চাইলে বলে ফেলুন, আর সুযোগ পাবেন না। এশা নিচু গলায় বলল, আপনি কে আমি জানি না, জানতেও চাই না। হয়তো আপনি কেউ না, সাধারণ একজন মানুষ, কিংবা হয়তো বিশেষ ধরনের একজন মানুষ। আপনি যেই হন, আমি হাত জোর করে আপনার কাছে একটা অনুরোধ করব। করুন। ভাইয়ার মাথায় যে পাগলামিটা ঢুকেছে তা আপনি দূর করে দিন। যাবার আগে আমি অবশ্যই তার সঙ্গে কথা বলবো, তবে তাতে লাভ হবে কিনা জানি না। সে যা করেছে তা যদি পাগলামি না হয় তাহলে তা দূর করা তো অসম্ভব। এশা শান্ত গলায় বলল, আমার একটি ব্যক্তিগত সমস্যাও আপনাকে বলতে চাই। বলতে ইচ্ছা করছে বলেই বলছি, আমার কোনো লাভ হবে বলে বলছি না। বলুন, আমি খুব মন দিয়ে শুনছি। এশা নরম গলায় বলল, একটা ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমার ধারণা ছিল ছেলেটাকে আমি পাগলের মতো ভালোবাসি। এখন মনে হচ্ছে বাসি না, আবার মনে হচ্ছে বাসি। আপনি তো অদ্ভুত অদ্ভুত সব কথাবার্তা বলেন। আপনি কি এমন কিছু জানেন যে আমার মনের দ্বিধা দূর করতে পারে? আগস্ট শব্দ করে হাসল। এসে আহত গলায় বলল, হাসছেন কেন? হাসছি কারণ একটি মেয়ে প্রেমে পড়েছে কি পড়েনি তা জানা খুব সহজ। কোনো মেয়ে যদি প্রেমে পড়ে তাহলে তার মধ্যে কিছু অলৌকিক ক্ষমতা চলে আসে। সেই মেয়ে যদি কোনো কাচের পাত্রে হাত রাখে, সেই পাত্র গাঢ় নীল বর্ণ ধারণ করে। আপনি একটি কাচের পাত্রে হাত দিয়ে দেখুন পাত্রটি নীল হচ্ছে কিনা। এশা চেয়ার থেকে উঠতে উঠতে বলল, শুধু শুধুই আপনার সঙ্গে কথা বললাম। আপনি উন্মাদ, এর বেশি কিছু না। আমার মনে হয় আপনাকে কোনো একটা ঘরে দীর্ঘদিন আটকে রাখা হয়েছিল, দরজা খুলে চলে এসেছেন। হতে পারে, বিচিত্র কিছু না। সাবের ঝিম মেরে পড়েছিল। রাত প্রায় ৩টা। সুরমা ছেলের পাশে শুয়ে আছেন। এতক্ষণ তিনি জেগেই ছিলেন। কিছুক্ষণ আগে ঘুমিয়ে পড়েছেন। নার্স মেয়েটি বারান্দার চেয়ারে জেগে বসে আছে। মিস্টার আগস্টকে দেখে সে উঠে দাঁড়াল। রোগীর ঘরে ঢুকতে নিষেধ করতে যাচ্ছিল, কি ভেবে যেন করল না। মিস্টার আগস্ট ঘরে ঢুকল। সাবেরের কপালে হাত রাখতেই সে চোখ মেলে বলল, আমি জেগে আছি। তাই নাকি? জি, জীবাণুদের সঙ্গে কথা বলছিলাম। কি কথা? ওদের একটা কবিতা শোনালাম। আশ্চর্যের ব্যাপার হচ্ছে কি জানেন, ওরা কবিতা পছন্দ করে, তবে অনেক কিছু বুঝিয়ে দিতে হয়। যেমন দরজা দরজা ব্যাপারটা কি ওরা জানে না। মজার কথা না? মজার কথা তো বটেই। আপনাকেও কবিতা শোনাই। আমাকে শোনাবে কেন? আমি তো আর জীবাণু না। সাবের হেসে ফেলল। হাসতে হাসতেই কবিতা শুরু করল। দুহাতে দরজা খুলতেই দেখি তুমি, যে ব্যথা বুকের মাঝে গোপনে পুষেছি এতকাল ধরে, সারাক্ষণ সাথে ছিল তোমার বিকল্প রূপে শুধু এই ব্যথা। কি করে নামাই বলো তোমাকে দেখেই? চার চোখ অপলক শুধু মেলে রাখা, কোনো কথা নেই, কারও কোনো কথা নেই, অথচ কখন অবাক চোখের ভাষা অতি দ্রুতগতি কেড়ে নিল দুজনের প্রিয় সম্ভাষণ। কেন যে এমন হল, কেন যে এমন? মিস্টার আগস্ট বলল, জীবাণুরা আপনার এই কবিতা পছন্দ করেছে? জি, ওই যে বললাম, কয়েকটা জিনিস বুঝিয়ে দিতে হয়েছে। যেমন চার চোখে চেয়ে থাকা মানে কি, দরজা মানে কি, দুহাত ব্যাপারটা কি। ওদের জগৎ আর আমাদের জগৎ তো ভিন্ন। তা তো বটেই। ওরাও কি কবিতা লেখে? জিজ্ঞেস করিনি। একবার জিজ্ঞেস করে জেনে নেবেন। জি আচ্ছা। আরেকটা কথা, আপনার মৃত্যু মানে তো ওদেরও মৃত্যু। তা নিয়ে ওরা কি দুঃখিত না? না, ওদের জীবনটা ক্ষণস্থায়ী, স্ফুলিঙ্গের মতো, উড়ে যাবে, নিভে যাবে। ওরা এই ব্যাপারটায় অভ্যস্ত। আপনার সঙ্গে তো ওদের এক ধরনের বন্ধুত্ব হয়েছে। আপনার মৃত্যুতে তারা কি কষ্ট পাবে না? জিজ্ঞেস করিনি। দেখুন না জিজ্ঞেস করে। সাবের খানিকক্ষণ চোখ বন্ধ করে রইল। একসময় চোখ মেলে বলল, ওরা বলেছে ওরা অসম্ভব কষ্ট পাবে। তাহলে ওদের আপনি বলুন না আপনাকে মুক্তি দিতে। ওদের তো ক্ষণস্থায়ী জীবন, সেই জীবন তো ওরা ভোগ করল। আর কত? বলবো? হ্যাঁ বলুন। এটা বলতে লজ্জা করছে। লজ্জার কিছু নেই, আপনি বলুন। সাবের চোখ বন্ধ করল। প্রায় সঙ্গে সঙ্গে চোখ খুলে বলল, ওরা আমাকে বাঁচতে দেবে। ওরা চায় না আমার মৃত্যু হোক। এখন তাহলে ওষুধ খাবেন? ওষুধ খেতে হবে না, ওরা নিজেরাই নিজেদের ধ্বংস করবে। ওদের সে ক্ষমতা আছে। আচ্ছা, আমি যেসব কথাবার্তা বলছি তা কি আপনি বিশ্বাস করছেন?
করছি, অবশ্যই করছি। ভাই, আমি তাহলে যাই। কোথায় যাবেন? জানি না। আমার মনে হচ্ছে আপনার সঙ্গে আমার আর দেখা হবে না। হতেও পারে, কিছুই বলা যায় না। এই জগৎ বড়ই রহস্যময়। ভাই, আমি যাই। সূর্য ওঠার আগে আমাকে বিদায় হতে হবে। মিস্টার আগস্ট ঘর থেকে বের হওয়া মাত্র সাবের মাকে ডেকে তুলল। সহজ স্বাভাবিক গলায় বলল, এক কাপ চা খাওয়াতে পারো মা? সুরমা ছেলের গায়ে হাত রাখলেন। জ্বর নেমে গেছে। সাবেরের মুখ হাসি হাসি। মা, কড়া করে চা বানাবে। নোনতা বিস্কিট থাকলে চায়ের সঙ্গে নোনতা বিস্কিট দিও। প্রচণ্ড খিদে লেগেছে। হরিপ্রসন্নবাবু ঘুমিয়েছিলেন। মিস্টার আগস্ট তাকে ডেকে তুলে বলল, আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি কিছুক্ষণের মধ্যে রওনা হব। বেশ কয়েকদিন আপনার সঙ্গে একসঙ্গে কাটালাম। কথাবার্তা তেমন হয়নি, হলে ভালো লাগত। হরিপ্রসন্নবাবু বললেন, রাতের বেলা কোথায় যাচ্ছেন? আসতে হয় দিনে, যাবার জন্যে তো রাতই ভালো। আপনার কথা বুঝলাম না। কথা বলেছি, আপনি ঘুমিয়ে পড়ুন। সরি, ঘুম থেকে ডেকে তুললাম। না না, অসুবিধা নাই। আচ্ছা, ভালো কথা। আপনি কি যাবেন আমার সঙ্গে? হরিপ্রসন্নবাবু চমকে উঠে বললেন, আমি আমি কোথায় যাব? না না, কি বলছেন আপনি? আপনি রাজি থাকলে আপনাকে সঙ্গে নিয়ে যেতাম। আরে না। আচ্ছা ভাই, তাহলে ঘুমান। ঠান্ডা বাতাস দিচ্ছে, চাদরটা গায়ে দিয়ে নিন। মিস্টার আগস্ট দরজা ভেজিয়ে বারান্দায় এলো। বাইরে বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টিতে সে নেমে গেল নিঃশব্দে। একবারও পেছন ফিরে তাকাল না। পেছন ফিরে তাকালে দেখতে পেত দোতলার বারান্দা থেকে মতিন সাহেব তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। 20 বছর পরের কথা। আমেরিকার মন্টানা স্টেট ইউনিভার্সিটি কফি শপে একজন বাংলাদেশি ছাত্রীকে বসে থাকতে দেখা যাচ্ছে। তার হাতে কফির মগ, টেবিলে স্থানীয় পত্রিকা বিছানো। মেয়েটি অলস ভঙ্গিতে পত্রিকার বিজ্ঞাপনগুলি দেখছে। মেয়েটির নাম মিতু। সেই বিশ্ববিদ্যালয়ে ফাইবার অপটিক্সে পোস্ট ডক করছে। একা একা থাকে। বেশিরভাগ সময়ই তাকে খুব বিষণ্ণ দেখা যায়। জীবন তার প্রতি খুব সুবিচার করেনি। আমেরিকায় পড়তে আসা তার এক ধরনের স্বেচ্ছা নির্বাসন। মিতু বিজ্ঞাপন পড়তে পড়তে হঠাৎ চমকে উঠল। এতটা চমকালো যে হাতের কফির মগ থেকে গরম কফি ছিটকে পড়ল গায়ে। 24-25 বছরের একজন হাসিখুশি যুবকের ছবি দিয়ে বিজ্ঞাপন ছাপা হয়েছে। বিজ্ঞাপনে লেখা, এই যুবকটি নিম্ন ঠিকানায় আছে। যুবকটি এক ধরনের এমনেশিয়ায় ভুগছে। পুরনো স্মৃতি মনে নেই। তার কোনো খোঁজ খবর বের করা যাচ্ছে না। যদি কেউ ওই যুবকটি সম্পর্কে কিছু জানেন, তাহলে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। বিজ্ঞাপন দিয়েছে স্টেট পুলিশ। যুবকটির ছবির দিকে মিতু অনেকক্ষণ তাকিয়ে রইল। মিতু তাকে চেনে। তার নাম মিস্টার আগস্ট। সে ব্যাপারে মিতুর মনে কোনো সন্দেহ নেই। মিতু পত্রিকা হাতে উঠে দাঁড়াল। 14 নম্বর পুলিশ প্রিসিংটে যুবকটি আছে। 19 ডাউন স্ট্রিট নর্থ। এই হল ঠিকানা। কতক্ষণ লাগবে সেখানে যেতে? বড়জোর 20 মিনিট। মিতুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। যুবকটির মুখোমুখি দাঁড়িয়ে মিতু খানিকটা বিভ্রান্ত হয়ে গেল। নীল চোখ এবং সোনালি চুলের একজন আমেরিকান যুবক তার সামনে বসে আছে। যুবকটির চোখে মুখে চাপা হাসি। মিতু নিশ্চিত যে সুদূর শৈশবে দেখা মিস্টার আগস্টের সঙ্গে এই যুবকের চেহারার অসম্ভব মিল। তবু এই আমেরিকান যুবক মিস্টার আগস্ট হতে পারে না। পুলিশের জনৈক কর্মকর্তা বললেন, মিস, আপনি কি এই যুবককে চেনেন? মিতু বলল, না। সে ফিরেই আসছিল। হঠাৎই কি মনে করে যুবকের দিকে তাকিয়ে ইংরেজিতে বলল, একসময় আমার নাম ছিল 5654। আজ আমার নাম 12321। তুমি কি আমাকে চিনতে পারছ? যুবকটি মিতুর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে ইংরেজিতে বলল, কেমন আছো মিতু? মিতুর চোখে পানি এসে গেল। পুলিশ অফিসার অত্যন্ত আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করলেন, মিস, আপনি কি যুবকটিকে চিনতে পারছেন? তাকে কি আপনার পরিচিত মনে হচ্ছে? মিতু তাকিয়ে আছে যুবকের দিকে। যুবক মাথা নিচু করে বসে আছে, পা নাচাচ্ছে, তার মুখ হাসি হাসি। মিতু বলল, আমি চিনি না। আমি এই যুবককে চিনি না। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস 2 দুয়ারি। পড়ছিলাম এর দ্বিতীয় ও শেষ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।